নমস্কার দর্শক, পেয়ারা গাছে এখন ছাঁটাই করতে হবে। কারণ আমাদের গাছে যে পেয়ারাগুলো ছিল সেগুলো কিন্তু হারভেস্ট করা হয়ে গিয়েছে। যখন গাছের ফল হারভেস্ট করা হয়ে যায় তখনই ছাঁটাই করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ডাল তো কাটবো, কিন্তু কোন ডালটি কাটবো, কতটা পরিমাণ কাটতে হবে, আর কাটার পরবর্তী যত্ন আমরা কিভাবে করলে আমাদের গাছে বেশি বেশি করে ফুল এবং বেশি বেশি করে পেয়ারার ফলন হবে। তো দর্শক, যেন কোনো মিস্টেক না হয় সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথম যে শাখাটি আমাদের কাটতে হবে সেটা হচ্ছে অসুস্থ এবং অর্ধমৃত ডাল। আমাদের প্রত্যেকের গাছেই এমন কিছু ডাল রয়েছে সেগুলো শুকিয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে। সেসব যদি না কাটি সেক্ষেত্রে সে সমস্ত অসুস্থ ডাল সুস্থ ডালকে অসুস্থ করে তুলবে। ডাল কাটিং করার জন্য বা ছাঁটাই করার জন্য আমি এই কাঁচিটি ব্যবহার করব, কিন্তু এখানে হয়তো ছত্রাকনাশক নয়তো হাইড্রোজেন পারক্সাইড লাগিয়ে নিই। কিছু কিছু ডালে অ্যানথ্রাকনোজ হয়েছিল, পাতা কিছুটা পুড়ে গিয়েছে, পাতা অসুস্থ হয়ে গিয়েছে। সেই সমস্ত ডালে যদি ফুল আসে সেই ফুল তেমন ফলে পরিণত হবে না বা ফলের আকার কোয়ালিটি ভালো হবে না। তাই অসুস্থ শাখা হিসেবে সেগুলো আমরা কেটে দেব। এই পদ্ধতিতে গাছে থাকা সমস্ত অসুস্থ অর্ধমৃত বা শুকিয়ে যাওয়া ডাল কেটে বাদ দিতে হবে। 2 নম্বরে হচ্ছে গাছকে ঝোপালো করার জন্য অধিক পরিমাণে ফুল এবং ফলনের জন্য শাখার ছাঁটাই করতে হবে। দেখুন, এখানে ফলটি হয়েছে, তারপর শাখাটি কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে, তারপর কিন্তু আর ফুল বা ফল কোনোটাই আসেনি। ঠিক আছে, এই শাখা যদি শুধু বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু ফলন খুব একটা ভালো হবে না। ঠিক এক্ষেত্রেও কিন্তু তাই। ঠিক আছে, আর যেহেতু আমরা এখন ফল হারভেস্ট করেছি, এখন যেহেতু গাছকে ছাঁটাই করার মোক্ষম একটা সময়, তাই দেখুন কিভাবে ছাঁটবো। এই শাখাটি যদি লক্ষ্য করি দেখব এই পর্যন্ত কালো, মানে পরিণত পুরনো শাখা। এখান থেকে নতুন বা কিছুটা সাদাটে বা হলদেটে শাখা, মানে এটা নতুন বেরিয়েছে, হয়তো 2 মাস 2.5 মাস আগে বেরিয়েছে বা 3 মাস। ঠিক আছে, এখন গাছকে ঝোপালো করার জন্য এবং বেশি করে ফলনের জন্য গাছের যে এই আনুষঙ্গিক ব্রাঞ্চগুলো এদের বাড়াতে হবে। তো এদের বাড়ানোর জন্য কিন্তু গাছের গ্রোথকে স্টপ করা খুব প্রয়োজন। তাহলে ছাঁটাই করতে হবে। তাহলে আমরা কাটবো কোত্থেকে? যেখান থেকে কালো অংশ শেষ, সাদা অংশ শুরু, তার মাঝামাঝি, মানে অল্প একটু কালো অংশ রেখে আমাদের কিন্তু কাটতে হবে। এই যে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আমাদের কাটতে হবে। শুধু সাদা অংশ কেটে দেবেন না, ঠিক আছে, পদ্ধতিটা একটু লক্ষ্য করবেন। আর কাটবেন এমন মাঝামাঝিতে। এই যে এখানে দেখুন এই ফলটি হয়েছে, তারপর কিন্তু আর কিছু হয়নি, তাই আমি এখান থেকেও অবশ্যই ছাঁটাই করে দেব। দর্শক, এই শাখা ছাঁটাইটা এতটা গুরুত্বপূর্ণ যেটা বলে বোঝানো সম্ভব নয়। দেখুন, কোনো গাছে যদি শুধু 2-4টে শাখা থাকে সেক্ষেত্রে কিন্তু তার ফলন স্বাভাবিকভাবে কমই হবে। আর যদি কোনো একটি শাখা আমরা না কাটি, সে যদি শুধু বাড়তেই থাকে সেক্ষেত্রে তার যে সাইডের ব্রাঞ্চগুলো সেগুলো কিন্তু কোনোভাবেই ডেভেলপ হয় না। আমি বিভিন্ন ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, যখন সাইডের ব্রাঞ্চগুলো ডেভেলপ হবে না, ফলন কিন্তু তেমন কোনোভাবেই হবে না। আপনি যত ভালো খাবারই ব্যবহার করুন না কেন, বেশি বেশি ফলন হওয়া সম্ভব নয়। আজকে দেখুন, এই যে আমি এখান থেকে কেটেছিলাম কয়েকদিন আগে, ফলটি ছিল, তারপরও কেটেছিলাম। এখানে দেখুন এই যে নতুন করে শাখা বেরিয়েছে। ঠিক আছে, ঠিক এই দেখুন এই সাইডের ব্রাঞ্চগুলো বেরোতে শুরু করেছে। এখন এই জুলাইয়ের লাস্ট বা আপনি আগস্ট মাসের মধ্যে বা সেপ্টেম্বর মাসের মধ্যেও যদি ছাঁটাইটি করে দিতে পারেন, তাহলে এই সমস্ত সাইডের ব্রাঞ্চগুলো কিন্তু অনেকটা ডেভেলপ হয়ে আসবে। আর এই সমস্ত প্রতিটা ব্রাঞ্চের মাথায় কিন্তু ফুল আসবে, মানে শীতকালীন যে একটা ফলন সেটা কিন্তু আপনি ভালো ভয় পাবেন। ঠিক আছে, এই যে এইদিকে আসুন, দেখুন এখানে ফল আছে, এখান থেকে কেটেছি, দুটো কত সুন্দর শাখা বেরিয়েছে। ঠিক আছে,
শীতকালীন ভালো ফলন পাওয়ার জন্য তাই এই সময় এই ছাঁটাইটা খুবই প্রয়োজন। 3 নম্বর হচ্ছে কোনো শাখা যদি গাছের ভিতর দিকে বেড়ে যায় সেগুলো আমাদের ছাঁটাই করতে হয়। গাছের ভিতর দিকে আলো বাতাস কম হয়, সেখানে ভালো পরিমাণে ফলন হয় না, আর ওই সমস্ত শাখাগুলো অযথাই গাছকে ঝোপাল করে রাখে, তাই সেসব কেটে দিতে হবে। এতে গাছ যে সমস্ত খাদ্য গ্রহণ করে তার সম্পূর্ণ সে নিয়োগ করে তার প্রয়োজনীয় শাখা প্রশাখাতে, তাতে আমাদের ফলন ভালো হয়, বেশি বেশি ফুল আসে, ফুল এবং ফল উভয়ই সুস্থ এবং সতেজ থাকে। 5 নম্বর হচ্ছে পেয়ারা গাছের প্রবণতাই হয় যে ওই শিকড় থেকে শাখা বেরিয়ে যাবে বা একদম কাণ্ডের গোড়া থেকে শাখা বেরিয়ে যাবে, সেসব কিন্তু রাখা যাবে না। সে সমস্ত শাখাতে ফলন হয় না, সে আপনার টবের গাছেই হোক বা আপনি মাঠে আপনার পেয়ারা বাগানেই হোক, ঠিক আছে। শিকড় থেকে গজানো কোনো শাখা রাখবেন না, বা একদম মাটি থেকে 2.5 ফিট 3 ফিটের মধ্যে যদি আপনার শাখা প্রশাখা থাকে সেসব কেটে বাদ দেবেন মাঠের ক্ষেত্রে। আর টবের ক্ষেত্রে তো সেটা সম্ভব নয়, তাও মোটামুটি 1 ফিট 1.5 ফিটের মধ্যে যদি শাখা থাকে সেটা কেটে বাদ দিতে হবে। তো দর্শক, শাখা কাটার পালা শেষ, এবার করতে হবে ছাঁটাই পরবর্তী পরিচর্যা। প্রথমে হচ্ছে যে সমস্ত স্থান আমরা কেটেছি সেখানে ছত্রাকনাশকের পেস্ট লাগাতে হবে। আমি এখানে নিয়েছি ম্যানকোজেব কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক, ব্লাইটক হোক, এমিস্টার টপ হোক, যেটাই আপনাদের কাছে আছে সেটাই আপনারা লাগিয়ে দেবেন। তো চলুন। এখানে ছত্রাকনাশকের পেস্ট লাগানোর মানে হচ্ছে এই সমস্ত স্থান দিয়ে কিন্তু ছত্রাক গাছের ভিতরে প্রবেশ করবে এবং তারা গাছকে অসুস্থ এবং দুর্বল করে তুলবে। আর আমরা চাই গাছ সুস্থ থাকুক, বেশি পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসুক, তাই এই কাজটি করতে ভুলবেন না। ছাঁটাইয়ের পরবর্তী 2 নম্বর যত্ন হচ্ছে এখন পেয়ারা গাছে খাবার দিতে হবে। দেখুন, আমরা ওভারঅল গাছের গ্রোথ চাই ভালো, এবং সেকেন্ড হচ্ছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল চাই। আমি শাখা কেটেছি, গাছের গ্রোথ কিছুটা স্টপ করেছি, ঠিক আছে, অবাঞ্ছিত শাখার আমার প্রয়োজন নেই। কিন্তু এখন এই সমস্ত সাইড থেকে যদি ব্রাঞ্চগুলো বের হয় সেক্ষেত্রে কিন্তু ফলন বেশি হবে। তো এই সমস্ত স্থান থেকে ভালো পরিমাণে সুস্থ শাখা বেরোবে তখনই যখন গাছের গ্রোথ ভালো হবে, গাছ প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাবে। সেই খাবারটি কিন্তু এখন অবশ্যই মিশ্র খাবার হবে, সেটা জৈব হতে পারে, রাসায়নিক হতে পারে। আপনাদের কালেকশনে যে খাবার রয়েছে আপনারা সেটাই ব্যবহার করবেন, কিন্তু সেই খাবারের মধ্যে অত্যাবশ্যকীয় কয়েকটি পুষ্টিমূল্য আমাদের খুব প্রয়োজন। একটি হচ্ছে পটাশিয়াম, এর বিকল্প নেই। সেকেন্ড হচ্ছে ফসফরাস, এটা আমাদের দিতে হবে। বোরন দিতে হবে, ঠিক আছে। আমাদের অল্প একটু জিঙ্ক দিতে হবে, অল্প একটু ম্যাগনেসিয়াম বা এপসম সল্ট দিতে হবে এই সময়। এবার কিভাবে খাবারটি আমরা দেব? ধরুন যদি আমার টবে ঘাস টাস থাকে, এমন ঘাস তো হয়েই যায়, সেসব আমরা খুব ভালো করে পরিষ্কার করব। সাইড ফাইডের মাটি খুঁচিয়ে দিতে পারি। যাদের গাছ রিপোর্ট করা হয়নি বিগত 2 বছর, 2.5 বছর, 3 বছর ধরে, তারা গাছটি রিপোর্টও করতে পারেন, তারপর আপনারা খাবারটা দিতে পারেন। যারা করেছেন তারা এইভাবে দেবেন, বা সাইডের মাটি কিছুটা তুলেও খাবারটি দেওয়া যায়, কারণ পরবর্তীতে ফুল আসবে, এখন কিন্তু ফুল আসার সিজন নয়। তাহলে যদি আপনার গাছ এমন 20 ইঞ্চি টবে থাকে সেক্ষেত্রে আপনি 5 থেকে 6 মুঠিও খাবার দিতে পারবেন। ধরুন আপনি 5 মুঠি খাবার দেবেন, সেখানে আপনি 3 মুঠি রাখবেন গোবর সার, একদম পরিণত ঝুরঝুরে গোবর। 1 মুঠি ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন, 1 মুঠি হাড় গরু ব্যবহার করুন। হাড় গরু বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, কোনোটা একটু দানাযুক্ত, কোনোটা পাউডার ফর্মে, যেটা কালেকশন আছে সেটাই ব্যবহার করবেন। পটাশিয়ামের সোর্স হিসেবে আপনি দিতে পারেন লাল পটাশ বা পটাশিয়াম ক্লোরাইড, মোটামুটি ধরুন 15 গ্রাম দিয়ে দিলেন। আর
সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি ব্যবহার করতে পারেন ফসফরাসের সোর্স হিসাবে, সেটা আপনি 10 থেকে 15 গ্রাম করে দিতে পারেন। বোরন দেবেন আপনি মাত্র 2 গ্রাম। এই উপাদানগুলো একত্রে মিশিয়ে দিতে পারেন, বা আপনি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে অল্প একটু মাটি চাপা দিয়ে রেখে দিতে পারেন একদিন, তারপর জল দিয়ে দেবেন। এবার বাদ রইল আমাদের জিঙ্ক এবং এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। যেদিন আমরা খাবারটি টবের মাটিতে ব্যবহার করব সেই দিন 1 লিটার জলে 2 গ্রাম চিলেটেড জিঙ্ক গুলে গাছে স্প্রে করা যায়, বা জিঙ্ক সালফেট ওয়াটার সলিউবল 1 লিটার জলে 1 গ্রাম করে গুলে গাছে স্প্রে করতে পারি। জিঙ্ক ব্যবহার করলে যে কাজটি হবে, দেখুন জিঙ্কের কাজই হচ্ছে শাখা প্রশাখাকে বাড়িয়ে নেওয়া। এখন আমরা গাছটি কেটেছি, তো তার শাখা প্রশাখা প্রয়োজন, গাছের সার্বিক সুস্থতা প্রয়োজন। জিঙ্ক গাছকে স্ট্রেস মুক্ত করতে সহায়তা করে। মানে গাছ তো এখন একটু কষ্টের মধ্যে থাকবে, তার শাখা প্রশাখাগুলো আমরা কেটে দিয়েছি, ঠিক আছে, সেই অভাবটা কিন্তু সে কাটিয়ে উঠবে, কাটিয়ে উঠে নতুন নতুন সুস্থ শাখা নিয়ে আসবে এবং ভিতর থেকে গাছকে শক্তিশালী করবে। আর এই জিঙ্কই কিন্তু পরবর্তীতে আবার এই গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। তাহলে টবের মাটিতে যে খাবারটি আমরা ব্যবহার করব সেটা 1 মাসের ব্যবধানে 2 বার ব্যবহার করতে পারি, 3 বার ব্যবহার করতেই পারি, ঠিক আছে। কিন্তু জিঙ্ক বারবার নয়। জিঙ্ক আমরা 20 দিনের ব্যবধানে মাত্র 2 বার গাছে স্প্রে করব। অনেকে নানাবিধ জৈব খাবার ব্যবহার করেন, সে সমস্ত খাবারে যদি যথেষ্ট পরিমাণে জিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা জিঙ্ক আর স্প্রে করতে হবে না। বাজারে জৈব পটাশিয়াম কিনতে পাওয়া যায়, যদি আপনারা সেসব ব্যবহার করেন তবে লাল পটাশ বা রাসায়নিক পটাশও ব্যবহার করতে হবে না। এই খাবারকে আরও আকর্ষণীয় করার জন্য আমরা এখানে সর্ষের খোল অল্প একটু ব্যবহার করতে পারি, নিম খোল অল্প একটু ব্যবহার করতে পারি, এবং ক্যালসিয়ামের সোর্স হিসেবে ডিমের খোসা গুঁড়ো অল্প একটু ব্যবহার করতে পারি, এবং কলার খোসা, পেঁয়াজের খোসা অল্প অল্প করে ব্যবহার করতে পারি। এতে খাবারটি আরও শক্তিশালী হবে। অর্গানিক সোর্সগুলো দীর্ঘদিন ধরে গাছকে শক্তির যোগান দিয়ে যাবে। কঠিন খাবার ব্যবহারের 7 থেকে 10 দিন পর একটি টবে, মানে 20 ইঞ্চি টবে 1 চামচ করে এপসম সল্ট আমরা ব্যবহার করে দেব। এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটও ব্যবহার করব 20 থেকে 25 দিনের ব্যবধানে মাত্র 2 বার। ফুল আসার আগে আর আমাদের এপসম সল্ট ব্যবহারের কোনো প্রয়োজন নেই। এপসম সল্ট ব্যবহার করলে কি হবে, এই যে ফলগুলো রয়েছে না, এরা হৃষ্টপুষ্ট হবে এখন যারা রয়েছে তারা, এবং পরবর্তীতে শাখাগুলো বেরোবে না, পাতাগুলো বেরোবে, তারা সুস্থ এবং সবুজ বেরোবে। বহু ক্ষেত্রে ক্লোরোসিসের আক্রমণ ঘটে বা পাতাগুলো ফ্যাকাশে হয়ে যায়। যদি আমাদের গাছের পাতাগুলো ফ্যাকাশে হয়ে আসে সেক্ষেত্রে সেই সমস্ত পাতা অধিক পরিমাণে খাদ্য উৎপন্ন করে গাছকে দিতে পারে না, সেক্ষেত্রে কিন্তু ফলন অবশ্যই কমে যায়। আর আমাদের গাছ যদি সুস্থ, সবুজ এবং সতেজ থাকে সেক্ষেত্রে কিন্তু ফলনও ভালো হয়। এপসম সল্ট সেই কাজটি করে, গাছকে রাখে সবুজ, গাছকে রাখে নিরোগ। দর্শক, আমি বারবার বলি, আমি ভালো পরিমাণে ফলন চাই, প্রচুর পরিমাণে ফুল চাই, প্রচুর পরিমাণে পেয়ারা চাই। তাই সেক্ষেত্রে আমাদের যত্নগুলো কিন্তু পারফেক্ট করতেই হবে। ভিডিওটি শেষ করব একটি বিশেষ টিপসের মাধ্যমে। কিছু কিছু গাছের পাতা পোড়ার সমস্যা কোনোভাবেই সারে না। পাতা পড়ে 2 ধরনের কারণে। প্রথমটি হচ্ছে যদি গাছে বেশি বেশি ছত্রাকের আক্রমণ ঘটে তখন, ঠিক আছে, এমন সাইড দিয়ে পাতা পুড়ে যাবে, পাতাটা হলুদ হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে যদি আপনার গাছের শিকড় কিছুটা ড্যামেজ হয়ে আসে। পেয়ারা গাছে যেহেতু নিমাটোর আক্রমণ বেশি হয় বা মাটিতে থাকা ক্ষতিকারক কৃমির আক্রমণ বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সময় অল্প একটু কৃমিনাশক টবের মাটিতে ছড়িয়ে দিতে পারবেন, তাহলে পাতা পোড়ার সমস্যা একদম বন্ধ হয়ে যাবে। আপনাকে ভালো মানের ছত্রাকনাশক এখন গাছে স্প্রে করতে হবে। যেহেতু এখন গাছে ফুল নেই সেহেতু আমরা এখানে ওই টাটা ব্লাইটক্স স্প্রে করতে পারবো। 1 লিটার জলে মাত্র 1 থেকে 1.5 গ্রাম করে গুলে আপনি 7 দিনের 10 দিনের ব্যবধানে 2 বার 3 বার স্প্রে করে দিন। মানে ফুল আসার আগে গাছকে একদম ফুলফিল তৈরি করে নিয়ে আসুন। তবে শীতকালে যে ফুলগুলো আসবে সে সমস্ত ফুলে কোনো সমস্যাই দেখা দেবে না, ফুল থেকে ফলে পরিণত হতে কোনো সমস্যাই আসবে না। তো দর্শক, এইভাবে যত্ন করে আমি সাকসেস, আমার এই সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফলন হয়। যে যত্ন করে আমি সাকসেস, আমি সে সমস্তই শেয়ার করি, নতুন কিছু নয়।
তো ধন্যবাদ দর্শক, পেয়ারা চাষ সম্বন্ধিত আরও প্রচুর ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।